বাংলাদেশ বাংলা বইয়ের ভাষায় সুজলা সুফলা শস্য শ্যামলা বলে আখ্যায়িত হলেও এই সুন্দর দেশটি মারিয়ে এসেছে অনেক রক্তাক্ত পথ। রক্ত দিয়ে যেন এই দেশের ইতিহাসের প্রতিটি পাতা লিপিবদ্ধ। সময়টা 1947। ভারত পাকিস্তান ভাগ হয়েছে, আবার সেই পাকিস্তান বিভক্ত হয়েছে দুই ভাগে। আমরা উপাধি পেলাম পূর্ব পাকিস্তানের জনগণ হিসেবে। শুরু থেকেই যেন পূর্ব পশ্চিমে কিছু একটা সমস্যা হচ্ছিল। পশ্চিম পাকিস্তান চাইল রাষ্ট্রভাষা হবে উর্দু, আর পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের তরুণেরা রুখে দাঁড়ালো, আমরা বাঙালি, আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। এটাই যেন তাদের শেষ কথা। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো তরুণেরা নিজের মূল্যবান জীবন দিয়ে তাদের শেষ কথাকে দিল প্রাতিষ্ঠানিক রূপ। কিন্তু পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য জারি থাকলো। বাংলার মানুষেরা তখনও ছিল বৈষম্যের বিরুদ্ধে। অবশেষে এলো ৭১। পূর্ব পাকিস্তান পশ্চিমের বিরুদ্ধে নেমে গেল নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি, ১ কোটি শরণার্থীর গল্প। এই কোনো রূপকথা নয়। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ৯১,০০০ সৈন্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করল নাছোড়বান্দা বাংলার কাছে। এই জাতি ভাবল, আমরা হয়তো অবশেষে স্বাধীন হলাম, এবার হয়তো মিলবে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি। কিন্তু সেটার হলো কোথায়? যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল, সেই আওয়ামী লীগ শুরু করল দুঃশাসন, কায়েম করল বাকশাল। আওয়ামী লীগের মিথ্যা ওয়াদায় ভুলে জনগণ ৭৩-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়। ১৯৭৩ একদলীয় তোফায়েল বিসিএস সংগঠিত হয়। ছাত্রলীগ নেতা তোফায়েলের সুপারিশ ছাড়া কারো ভালো সরকারি চাকরি হয়নি। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ৭২ থেকে ৭৫-এ দুর্বল করে রাখা হয়েছিল সেনাবাহিনীকে। রক্ষী বাহিনী সেনাবাহিনী থেকে গুরুত্ব বেশি পাচ্ছিল, আর এই রক্ষী বাহিনীর কাছে বাংলার মানুষ ছিল সবচেয়ে অরক্ষিত। জাসদের ৩০,০০০ নেতাকর্মীকে খুন করা হয়। বিরোধী দলকে মামলার পর মামলা দিয়ে বিপর্যস্ত করা হয়। ৪টা পত্রিকা রেখে বাকি সব পেপার বন্ধ করে দেওয়া হয়। ২৫শে জানুয়ারি ৭৫ সালে পৃথিবীর ইতিহাসের বিখ্যাত কালো আইন বাকশাল জাতীয় সংসদে পাশ করা হয়। যুদ্ধ শেষে মানুষ চেয়েছিল শুধুমাত্র খাদ্য, বাসস্থান, চাকরি, সুশাসন ও স্বাধীনতা। কিন্তু তারা আবিষ্কার করল নতুন এক শেখ মুজিবকে। এই মুজিববাদের পুনরাবৃত্তি যেন ছিল শেখ হাসিনার আমল। ২০০৮ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর থেকে দেখা যায় শেখ হাসিনার আসল রূপ। বোঝা যাচ্ছিল শেখ হাসিনার বাংলাদেশের মানুষের প্রতি কতটা ক্ষোভ, ঘৃণা জন্মেছিল। খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, অর্থ পাচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, আবরার ফাহাদ হত্যা, সাগর রুনি হত্যা, বিশ্বজিৎ হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, এমনকি ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূ ধর্ষণের মতো ঘটনা আওয়ামী লীগের জন্য ছিল রুটিন ওয়ার্কের মতো। শেখ হাসিনার পুরো আমলে সে পুলিশকে ব্যবহার করেছে লাইসেন্সধারী সন্ত্রাসী হিসেবে, আর লাইসেন্সবিহীন সন্ত্রাসী হিসেবে ছিল ছাত্রলীগ, যুবলীগ। পুরো দেশটাই যেন ছিল তাদের বাপের সম্পত্তি। এইবার ফিরি ২৪-এর প্রেক্ষাপট শুরু হয়েছিল আরও আগে। ২০১৩ সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, কিন্তু সে আন্দোলন কোনো ধরনের সফলতার মুখ দেখেনি। ২০১৮ সালে আবারও শুরু হয় কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। আন্দোলনকারীরা এক পর্যায়ে ৫৬% কোটার পরিবর্তে ১০% কোটা রাখার প্রস্তাব দেয়। তীব্র দাবির মুখে পবিত্র জাতীয় সংসদে অপবিত্র শেখ হাসিনা কোটা প্রথা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেয়। ২০১৮ সালের ৪ অক্টোবর
তৎকালীন সরকারের একটি পরিপত্রের মাধ্যমে নবম এবং দশম থেকে ১৩তম গ্রেডের পদে নিয়োগের সকল কোটা বাতিল করা হয়, যা পরবর্তীতে ২০২৪ সালের ৫ই জুন উচ্চ আদালত অবৈধ বলে ঘোষণা করে। আবারও শুরু হয় একই দাবিতে আরেক দফা আন্দোলন। ২০২৪ সালের ১ জুলাই জন্ম নেয় সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের শেষ পর্যন্ত এই ব্যানারের নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের জনগণ একত্রিত হতে থাকে। ছাত্রদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। ২রা জুলাই কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবরোধ কর্মসূচি পালন করে। ধীরে ধীরে শুরু হতে থাকে আন্দোলন। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে বাড়তে থাকে আন্দোলনের গতি। পুড়তে থাকা বৈষম্যের আগুনে ঘি ঢালেন তৎকালীন খুনি অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা। ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন। আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বলে সম্বোধন করেন। এর প্রতিক্রিয়ায় রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা শুরু করে বিক্ষোভ মিছিল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটাই ছাত্রদের শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে দিয়েছিল। এই স্লোগানেই খুনি হাসিনার মসনদ কেঁপেছিল থরথর করে। এই স্লোগান হাসিনার অন্তর্জ্বালা বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। যে রাজাকার শব্দকে পুঁজি করে এত বছর ক্ষমতায় ছিল, সেই শব্দ দিয়ে যখন তাকে আঘাত করা হচ্ছিল, তার অহংকার আর দম্ভ ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এর ফলশ্রুতিতে সে হয়ে উঠেছিল আরও উগ্র। হাসিনা মেতে উঠেছিল রক্ত খেলায়। এই স্লোগানটাই ছিল হাসিনার মসনদে দেয়া প্রথম মরণ কামড়। এই স্লোগানের বিপরীতে আওয়ামী লীগ বলে, এই স্লোগান দেওয়া সকলেই যেন বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যায়। আর এরই উত্তরে স্লোগানে স্লোগানে সারা দেশ গর্জিত হয়, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। পনেরো জুলাই ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাচ্ছিলের সাথেই বলে, আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তাকে। পরদিন ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। নিহত হয় অন্তত ৬ জন। রংপুরে শহীদ হওয়া আবু সাইদের বীরত্ব আলোড়ন ফেলেছিল পুরো দেশে। একই দিনে শুধুমাত্র বীর চত্রলাতে প্রাণ ঝরে ওয়াসিম, ফারুক, শান্ত নামক ৩ বীরের। অন্যদিকে এই ১৬ তারিখে ছাত্ররাও আস্তে আস্তে প্রতিরোধ গড়া শুরু করে। চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রলীগ হামলা করতে গেলে উল্টো নিজেরাই ছাত্রদের হাতে বেধড়ক মারধরের শিকার হয়। ১৬ শহর স্টেশনে চট্টগ্রামের ছাত্র জনতার উপর সর্বোচ্চ গুলি বর্ষণকারী নুরুল আজম রনিকে প্রতিহত করে ছাত্র জনতা। ভিলেনের মতো হামলা করতে এসে কুকুরের মতো দৌড় দিয়ে পালায় এ হামলাকারী। ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রছাত্রীরা একে একে বের করে দিতে থাকে হেলমেট বাহিনী নামে খ্যাত ছাত্রলীগের নেতাকর্মীদের। ছাত্রলীগ মুক্ত হতে থাকে এক একটি হল। ১৮ জুলাই থেকে ছাত্ররা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়। এই কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদের সাথে যোগ দিতে থাকে সর্বস্তরের জনগণ। তখনই বাংলাদেশ বুঝে গিয়েছিল এই আন্দোলন আর কোটা আন্দোলনের মাঝে সীমাবদ্ধ নেই। যৌক্তিক দাবির আন্দোলনে যখন ছাত্রদের হত্যা করা হচ্ছিল,
তখন দেশের মানুষ আর ঘরে থাকেই বা কিভাবে? এদিন পুলিশ এবং ছাত্র যুবলীগের গুলিতে সারা দেশে অন্তত ৩০ জন শহীদ হন। বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র, টোল প্লাজা সহ বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। এদিন চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ এলাকায় চলে আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ। একাধিক শহীদ, অর্ধশতাধিক গুরুতর হয় চট্টগ্রামে। যারা যার মাদের বুক খালিয়েছে এদের আমি শান্তি কামনা করি। আর যারা মারা গেছে এদের তো আর করার আমার বাসা নেই, আমি কিভাবে যে বাসাটা বলবো এটা আমার মুখে আসতেছে না। আমার একটা দাবি থাকবো যে যতগুলা ছেলে মায়া মারা গেছে এগুলা সুস্থ যান নাকি তদন্ত, শুধু আমার ছেলের বিচার চাইলে আমি হব না, সকল ছেলের বিচার আমি চাই, এটা হলো আমার শেষ কথা। উনি এরকম এক লোক ছিল, মানে এখানে বসবাস করতো, সে কখনোই এখানে লোকেদের সাথেই কখনো কথা বলতো না, সে একমাত্র চাকরি যাইতো আর একমাত্র বাসায় আসতো। এরকম এক সংসার ছিল, আমাদের কখনো ঝগড়া জাড়ি বা কোনো কিছুতেই ছিল না। আমার জামাই অনেক ভালো ছিল, তো এরকম সংসার যে ভেঙে যাবে বা এরকম ক্ষতি হয়ে যাবে সেটা আমি কখনো ভাবি নাই। আমার বাচ্চাগুলারে নিয়ে আমার এখন অনেক ইয়াতেই আছে, তো এরকম যাতে কেউ আর অন্য কেউ না হয়। আজকে আমাদের নাই সেটা আমরা বুঝি, কত খারাপ লাগে বা দিন যতই যাচ্ছে ততই খারাপ লাগতেছে। বলছে শান্ত ভাইয়ের গায়ে এরকমের গুলি লাগছে, তা আমি মানে খাটের উপর পড়ে গেছি। কি বলতেছো তোমরা, কি হয়েছে, কি গুলি লাগছে? শান্তমণি কোথায়? বলছে শান্ত ভাইয়াকে চিটাং মেডিকেলে নেওয়া হয়েছে। আমার অ্যাক্টিভ ছেলে, আমার ছেলে তো অ্যাক্টিভ ছেলেই ছিল, সবসময় গেছিটাই বেশি পছন্দ করতো। 19শে জুলাই আন্দোলন আরও বেশি বেগবান হয়। শহীদের সংখ্যা যতই বাড়ছিল ততই আন্দোলনকারীদের সংখ্যাও বড় হচ্ছিল। মনে হচ্ছিল রক্তের বদলা নিতে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ দেশের জনগণ। ছাত্র যুবলীগ ও পুলিশের গুলিতে শহীদ হন অন্তত ৬৬ জন। সরকার জারি করে রাত্রিকালীন কারফিউ, মোতায়েন করে সেনাবাহিনী। 20শে জুলাই কারফিউ জারির প্রথম দিনে ছাত্র জনতা কারফিউ ভেঙে রাস্তায় নামতে থাকে। কারফিউর মাঝে ঝরে পড়ে অন্তত 25টি তাজা প্রাণ। 21শে জুলাই সুপ্রিম কোর্ট রায়ের মাধ্যমে কোটার পরিমাণ কমিয়ে আনলেও ছাত্র জনতা এ রায় প্রত্যাখ্যান করে। তারা স্লোগান দিতে থাকে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আঠাইশে জুলাই ইন্টারনেট পুনরায় চালু করতে বাধ্য হয় সরকার। আন্দোলনের 6 জন সংগঠককে নিয়ে গোয়েন্দা শাখার হেফাজতে রেখে আন্দোলন শেষ করার বিবৃতি পাঠ করানো হয়। কিন্তু অন্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। মৃত্যু না হয় মাতৃভূমি, এ কথাকে বুকে ধারণ করে ভাই হত্যার প্রতিশোধ না নিয়ে ঘরে না ফেরার জেদ চেপে আন্দোলনকে ততদিনে রূপ দেওয়া হয় গণ অভ্যুত্থানে। কে ছিল না সেই অভ্যুত্থানে? ছাত্র, শিক্ষক, নারী, বৃদ্ধ, মাদ্রাসা শিক্ষার্থী, প্রবাসী, পথশিশু, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, ডাক্তার, আইনজীবী, শিল্পী, হিজড়া সম্প্রদায়, হকার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার জনগণ। 31শে জুলাই সরকার শহীদদের জন্য নাটকীয় শোক দিবস পালন করে, কিন্তু ছাত্ররা তা সরাসরি প্রত্যাখ্যান করে।
এরই অংশ হিসেবে তারা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির পরিবর্তে লাল রং ব্যবহার করে তাদের প্রতিবাদ জারি রাখে। This is what brought us July. This is what made us stand together and protect each other. এবং অফলাইন ও অনলাইন সব দিকেই জনসমর্থন আদায় করে নেয়। পুরো আন্দোলনের সময়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ একটি ছিল ঐতিহাসিক ৯ দফা। ২০ জুলাই সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করে উল্টো নিজেরাই ৯ দফা দাবি জানানোর মাধ্যমে অবৈধ সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ছাত্র নেতারা। তারা জানান, শহীদের রক্ত মারিয়ে ছাত্র সমাজ কোনো সংলাপে যাবে না। ৯ দফা দাবিগুলো ছিল: হাসিনাকে ছাত্র জনতার হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবৈধ উপায়ে ব্যবহার করে ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মন্ত্রিসভা ও দল থেকে পদত্যাগ করতে হবে। ঢাকাসহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছেন ওইসব স্থানের ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে। যেসব পুলিশ সদস্য গুলি করেছে এবং ছাত্রলীগ, যুবলীগ সহ যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। দেশব্যাপী যেসব শিক্ষার্থী ও নাগরিক শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগ নামের সন্ত্রাসী সংগঠন সহ দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। যেসব ছাত্র কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের কোনো ধরনের একাডেমিক ও প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। পরবর্তীতে খুনি সরকার যখন দাবি না মেনে প্রতিদিন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল, একসময় সে ৯ দফা দাবি রূপ নেয় ১ দফায়। ৩৪ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার বিশাল সমাবেশ থেকে সরকারের পদত্যাগে ১ দফা ঘোষণা করা হয়। জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা ১ দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর ১ মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। ডাক দেওয়া হয় অসহযোগ আন্দোলনের। স্বৈরাচার শেখ হাসিনা আলোচনায় প্রস্তাব দিলেও রক্তের উপর দাঁড়িয়ে খুনির সাথে কোনো ধরনের আলোচনায় বসতে নারাজ ছিলেন তারা। একই দিনে সেনাপ্রধান ক্যান্টনমেন্টের অফিসারদের সাথে বৈঠক করেন। সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়, জনগণের উপর গুলি চালাবে না সেনাবাহিনী। ৩৫ জুলাই তথা ৪ আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেটে সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ একই সাথে বিক্ষোভের ডাক দেয়। সকাল ১০টা থেকে ছাত্র জনতা নিউ মার্কেটে অবস্থান করতে শুরু করে। এরপরে শুরু হয় আওয়ামী লীগ ও পুলিশের পৈশাচিক হামলা। আওয়ামী লীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। সর্বোচ্চ প্রতিরোধ করে ছাত্র জনতা। নিউ মার্কেট থেকে সরে আসতে বাধ্য হলেও তারা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নিজেদের বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। হতাহতের সংখ্যা হয় আরও দীর্ঘ। অন্যদিকে ঢাকায় ছাত্ররা ঘোষণা দেন, সরকারকে পদত্যাগ করানোর লক্ষ্যে ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হবে। এটি শুনে ফ্যাসিস্ট হাসিনা ও তার বাহিনী পাগল প্রায় হয়ে যায়। পাগলের মতো হত্যাযজ্ঞে মেতে উঠে তারা। পাশাপাশি কারফিউ জারি করা হয়। কার্ফিউ চলাকালীন সময়ে বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। এমত অবস্থায় ছাত্ররা জানান দেয়, পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা। পাশাপাশি মুক্তিকামী ছাত্র জনতাকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আহ্বান করে। ৬ তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল ৫ই আগস্ট
সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৩৬শে জুলাই ইতিহাসের ক্যালেন্ডারে নেই, কিন্তু লেখা থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। যতদিন এই বাংলাদেশ বিশ্বের ভূখণ্ডে থাকবে, ততদিনে লেখা থাকবে ৩৬শে জুলাই। অন্যদিকে পরাজিত শক্তি এই ঘা বয়ে বেড়াবে মৃত্যু পর্যন্ত। ৩৬শে জুলাই এমন একটি দিন যা খুঁজে পাবেন না কোনো ক্যালেন্ডারে, কারণ এই দিনটি কেবল সময়ের হিসাব নয়, এটি একটি প্রতিরোধের নাম, একটি চেতনার নাম, একটি অবিস্মরণীয় অভ্যুত্থানের প্রতীক। যখন শাসন ছিল নিষ্ঠুর, গণতন্ত্র ছিল বন্দী, আর মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল ভয় আর গুলিতে, তখন সময় থমকে দাঁড়িয়েছিল। কিন্তু তারপরও বয়ে এসেছিল এক বিস্ফোরক ঝড়, যার তারিখ ছিল ৩৬শে জুলাই। এইটি ছিল সেই দিনের নাম, যেদিন তরুণেরা মৃত্যুকে তুচ্ছ করে রাজপথে দাঁড়িয়েছিল, নারীরা বীরত্বে জেগে উঠেছিল, হিজড়া, পথশিশু, শ্রমজীবী সবাই এক কণ্ঠে বলেছিল আর না। ৩৬শে জুলাই মানে ভয়কে অতিক্রম করা, পরাধীনতার শিকল চূর্ণ বিচূর্ণ করা। ৩৬শে জুলাই মানে চোখে আগুন, হাতে পতাকা, বুকে সাহস। ৩৬শে জুলাই মানে শহীদ ওয়াসিম, শান্ত, রীতা, শাহিনুর এবং হাজারো নামহীন যোদ্ধা, যারা ইতিহাসে নাম লিখিয়েছে কলম দিয়ে নয়, তরতাজা রক্ত দিয়ে। আজ যখন কেউ জিজ্ঞেস করে ৩৬শে জুলাই আসলে কবে, আমরা বলি ৩৬শে জুলাই প্রতিদিন। যতদিন অন্যায় থাকবে, ততদিন এই দিন বেঁচে থাকবে আমাদের মনে, কর্মে, সংগ্রামে। এই দিন সারা দেশ থেকে লাখো কোটি মানুষ ঢাকার রাস্তায় জড়ো হতে থাকে কারফিউ উপেক্ষা করে। উদ্দেশ্য ও গন্তব্য এক, স্বৈরাচারের পদত্যাগ। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই। দুপুর ২:৩০ নাগাদ খবর আসে পদত্যাগ করেছে খুনি হাসিনা। শেখ হাসিনা শুধু পদত্যাগই করেনি, পালাতে বাধ্য হয়েছে ভারতে। জীবনের শেষ সময়টা সে পার করছে তার প্রিয় ভারতে, যাদের দাস হিসেবে এতদিন সে ভারতকে সার্ভিস প্রদান করে এসেছিল। এই স্বাধীনতা ৩৬ দিনে এসেছে বলা হলেও ২,০০০-এরও অধিক শহীদ এবং ২০,০০০-এর বেশি মানুষ আহত হওয়ার মাধ্যমে এসেছে এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। হাজার হাজার মানুষ হাসি মুখে পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করেছে আজীবনের জন্য। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। শুধু কি ঢাকা, পুরো দেশ সেদিন ঈদের খুশিতে মত্ত। দোকানগুলো হয়ে উঠে মিষ্টি শূন্য। সেদিন শুধু একটি শাসকের পতন ছিল না, সেটি ছিল এক নতুন স্বাধীনতার সূর্যোদয়। বীর চট্টলা ঢাকার আন্দোলনের সাথে পাল্লা দিয়ে চট্টগ্রাম যেন ছিল এক দুর্ভেদ্য দুর্গ। ১৬ শহর, মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ, লালখান বাজার, আন্দরকিল্লা, টাইগার পাস, নিউ মার্কেট এলাকাগুলো যেন ছিল প্রতি ফোঁটা রক্তের সাক্ষী। আর সেই লেখার অক্ষর হয়ে থাকে ওয়াসিম, ফারুক, শান্তসহ আরও অনেক বীর। শহীদদের রক্ত বৃথা যাবে না। চট্টগ্রাম গর্ব করে প্রতিরোধে, সংগ্রামে, পরিবর্তনের গল্পে। প্রায় ২০ জনের তরতাজা প্রাণের আত্মত্যাগ এবং ২,০০০-এর অধিক আহতের রক্তে ভিজে উঠেছিল বীর চট্টলার মাটি। এই ত্যাগেই যেন পরিপূর্ণতা পেয়েছে বীর চট্টলা নামের গৌরব।